আজকে আমরা অনুশীলনী ১ করব। এর আগে যারা আমার আগের ক্লাসটি করেনি করে আসবেন, কারণ ওই ২ টা গল্প আমি সুন্দর করে ব্যাখ্যা করেছি। ওইটা না বুঝলে এটা বোঝাটা একটু কষ্ট হয়ে যাবে। এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ 93% মানুষজন আমার চ্যানেল দেখে কিন্তু সাবস্ক্রাইব করেনি। চ্যানেল সাবস্ক্রাইব করলে ভিডিও আরো ভালো বানানোর জন্য আরো মোটিভেটেড হই। তো আজকের জন্য চলুন শুরু করা যাক। অনুশীলনী ১। আমরা জাপান সেন এবং অন্বেষা সাংমার জীবনের গল্প পর্যালোচনা করলে দেখতে পাই সমুদ্র তীরবর্তী জেলে সম্প্রদায় ও গারো নৃগোষ্ঠীদের জীবনযাত্রা গড়ে উঠেছে ভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে। এই দুই সম্প্রদায়ের ইতিহাস, ভাষা, পোশাক, খাবার, উৎসব ইত্যাদি রয়েছে ভিন্নতা। এখন তাহলে আমরা উপরে দুটি গল্প এবং বই, পত্রিকা ইত্যাদি উৎস থেকে তথ্য নিয়ে নিচে শখটি পূরণ করি। তো আমরা এখন নিচের যে শখটা আছে, যে প্রথমত দেওয়া আছে প্রেক্ষাপট, একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আর একটা সাংস্কৃতিক প্রেক্ষাপট। আর এইদিকে দেওয়া আছে যে উপরে দিকে সমুদ্র তীরবর্তী জেলে সম্প্রদায়, আর একটা গারো নৃগোষ্ঠী। তো প্রথমত জেলে সম্প্রদায় দেখি আমরা। তো জেলে সম্প্রদায় এই জায়গায় দেওয়া আছে ঐতিহাসিক প্রেক্ষাপট যদি দেখি আমরা। প্রথমত দেওয়া আছে সমুদ্র তীরবর্তী এলাকার মানুষরা বংশগতভাবে মাছ ধরার সাথে জড়িত। তো তারা বংশগতভাবে জেলে, যে জেলের ছেলে জেলে এরকম টাইপ। কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, এটা মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করে এবং সমুদ্রের আশেপাশে তারা সমুদ্রের যে আশেপাশ আছে বা চারিপাশ আছে বা পরিবেশটা আছে, ওই আশেপাশে কেন্দ্র করে তারা ব্যবসা বাণিজ্য তৈরি করে এবং মাছের বাজারও হয়ে থাকে। এবং দেখবেন যে সমুদ্র তীরবর্তী এলাকায় যে আপনার বাজার ঘাট এবং ওই জায়গা থেকে দেখবেন আপনার পাইকারি দরে মানুষ মাছ কিনে নিয়ে, যেমন অনেক সময় সত্যিও যে বাজারগুলো থাকে এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো আশেপাশে থাকে এবং প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে তাদের বেঁচে থাকতে হয়। তো সমুদ্র তীরবর্তী এলাকায় যে কোনো সময় প্রাকৃতিক সম্পদ আসতে পারে, এটা আমরা সবাই জানি। তো প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে। তার জন্য তারা সবসময় প্রস্তুত থাকে এবং যদি কোনো সময় বিপদ সংকেত পায়, তাহলে তারা তাদের গন্তব্যস্থলে তাদের সেভ করার জন্য সরকারের যে আশ্রয়স্থল থাকে ওই জায়গায় চলে যায়। এখন আমরা সাংস্কৃতিক প্রেক্ষাপটটা দেখবো। সাংস্কৃতিক প্রেক্ষাপট যেটা আছে, যে তাদের শিক্ষাগত যোগ্যতা বেশি না থাকায় তাদের ভাষাগত পার্থক্য থাকছে। এখন আপনি যখন শিক্ষিত হবেন, আপনার ভাষাটা একটু শুদ্ধ হবে, আঞ্চলিকতা থেকে সরে আসবেন, কিন্তু তাদের ভাষাটা বেশিরভাগ আঞ্চলিক থাকে। এটা তাদের সংস্কৃতিগত প্রেক্ষাপট। এবং তাদের পোশাকও সাধারণত লুঙ্গি ও শার্ট পরে বা অনেক সময় গেঞ্জিও পরে থাকে এবং এগুলো পরেই তারা মাছ ধরতে বেশি কমফোর্টেবল ফিল করে। এবং গল্পটা পড়লে এটার মধ্যে দেখতে পারবেন যে উনি যে লুঙ্গি ছিল ওই লুঙ্গি পরে কমফোর্টেবল ফিল করে পরে এটা রিয়েলাইজ করেছে। এতে তাদের মাছ ধরতে সুবিধা হয়। তাদের উৎসব ও সমুদ্র কেন্দ্রিক তাদের যে উৎসবগুলো হয়, ওগুলো কিন্তু সমুদ্রের আশেপাশে হয় বা সমুদ্র কেন্দ্রিক হয়। অনেকের আছে মাছ নিয়ে উৎসব আছে, অনেকের আছে আপনার বিভিন্ন কেন্দ্রিক উৎসব আছে। তো ওগুলো আশেপাশে হয়ে থাকে। এখন আমরা গারোদের যে ঐতিহাসিক প্রেক্ষাপটটা দেখবো। এটা গারোরা চাষাবাদ যে আছে, এগুলো হয়তো একটা অবলিক চিহ্ন দিতে ভুলে গিয়েছি, আপনার এটা দিয়ে নেবেন। গারোরা চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে। তারা প্রধানত পাহাড়ি অঞ্চলে বেশি থাকে। দেখবেন গারোরা এবং আদি নৃগোষ্ঠী যারা আছে, তারা বেশিরভাগ সময় পাহাড়ি যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলে বেশি থাকে। বর্তমানে তাদের ছেলে মেয়ে পড়াশোনা এবং চাকরির জন্য সমতল ভূমি থাকা শুরু করেছে। দেখবেন এখন তারা কিন্তু সমতল ভূমিতেও থাকে। এবং আমরা ঐতিহাসিক প্রেক্ষাপটটা যদি দেখি, তারা তাদের নিজস্ব ভাষার কথা বলে। দেখবেন আদি নৃগোষ্ঠীতে তাদের নিজস্ব ভাষা আছে এবং এবং গল্পের মধ্যে বলা হয়েছে তাদের যে ভাষার কথা এবং ওই ভাষার কোনো বর্ণনা নেই এবং নিজস্ব পোশাক রয়েছে। দেখবেন তারা তাদের নিজস্ব কমফোর্টের জন্য তাদের নিজস্ব পোশাক আছে। তারা বিভিন্ন অনুষ্ঠানে তাদের নিজস্ব নাচ পরিবেশন করে থাকে এবং তারা
বাঙালিদের থাকে তাদের ব্যতিক্রম ধর্মী নাচ আছে এবং বিভিন্ন হচ্ছে পূজা পার্বণ এবং হচ্ছে অনুষ্ঠানে তারা ওই নাচ পরিবেশন করে। বড়দিন হচ্ছে তাদের প্রধান উৎসব, এটা হচ্ছে তাদের সাংস্কৃতিক প্রেক্ষাপট। আচ্ছা, এখন আমরা দেখবো অনুশীলনী 2, যেটা হচ্ছে জেলে সম্প্রদায় ও গারো নৃগোষ্ঠীর নিজ নিজ ইতিহাস ও সংস্কৃতিতে সেই অঞ্চলের প্রকৃতি ও সামাজিক উপাদান কিভাবে প্রভাবিত করে সে বিষয়টি শনাক্ত করে 2টি ছক পূরণ করে। আচ্ছা, বলছে নিজ নিজ ইতিহাস ও সংস্কৃতিতে সে অঞ্চলের প্রাকৃতিক ও সামাজিক উপাদান কিভাবে প্রভাবিত করে। এখন হচ্ছে আমি এই ছকটা পূরণ করব। এই ছকটা হচ্ছে আমি আপনাদের বলে দিব কিভাবে কি হবে। আপনারা কি লিখেছেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, এবং আমি 5 দিন পর আমি আমার ডিসক্রিপশন বক্সে আমি এটার ডিটেলগুলো দিয়ে দিব যে প্রাকৃতিক উপাদান কিভাবে ভালোভাবে লিখব। এখন আপনাদের একটা আইডিয়া দেব, কারণ প্রথম ক্লাসে আমি উপাদান সম্পর্কে বলেছিলাম এবং কি কি হতে পারে ওটাও বলেছিলাম। তো ওইটা থেকে আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং যারা ভিডিওটা দেখবেন তারা দেখে আসবেন, কারণ আপনারা চাচ্ছি নিজে থেকে ট্রাই করেন, তাহলে আপনাদের বুদ্ধিবৃত্তি আর একটু বাড়বে। প্রথমত যদি আসি প্রাকৃতিক উপাদান, ঐতিহাসিক প্রেক্ষাপটে, সাংস্কৃতিক প্রেক্ষাপটে। ঐতিহাসিক প্রেক্ষাপটে কি তারা সমুদ্র নির্ভর হয়েছে, অর্থনৈতিক সচ্ছলতা এসেছে, হ্যাঁ, অর্থনৈতিক একটা সচ্ছলতা এসেছে। তারপর আপনার তারা মাছ বিক্রি করে তাদের যে জীবন এগুলো আরো আপনার সহজ হয়েছে, জীবন আরো সহজ হয়েছে, জীবন সহজ হয়েছে। তারপর আপনার তাদের ছেলে মেয়েদের যে পড়াশোনা করাচ্ছে তার জন্য কি শিক্ষার হার বাড়ছে, শিক্ষার হার বাড়ছে, এগুলো হয়েছে। এখন যদি আমরা সাংস্কৃতিক প্রেক্ষাপটটা দেখি, যে সাংস্কৃতিক প্রেক্ষাপট কি আপনার তারা সমুদ্র কেন্দ্রিক উৎসব পালন করে এবং তারা সমুদ্র কেন্দ্রিক সাংস্কৃতিক প্রেক্ষাপট যেটা সমুদ্র কেন্দ্রিক আপনার উৎসব পালন করে। তারপর আপনার সমুদ্রের এই যে মাছ যেগুলো আছে, মাছ নিয়ে মাছ মেলা হয় আপনার বাংলাদেশে অনেক জায়গা দেখবেন মাছ মেলা হয়। এটা সাংস্কৃতিক প্রেক্ষাপট একটা। এখন যদি আমরা দেখি সামাজিক উপাদান, এটার মধ্যে আপনার স্কুল কলেজ, এগুলো স্কুল কলেজ হাসপাতাল এগুলো বৃদ্ধি পাচ্ছে। আগে দেখবেন এগুলো কম ছিল, কিন্তু এখন কিন্তু অনেক বৃদ্ধি পাচ্ছে। তো এগুলো সামাজিক উপাদান, এগুলো যে আপনার ইনফ্লুয়েন্স হওয়া বা প্রভাবিত হওয়ার কারণে হচ্ছে। তারপর আপনার আরো বলতে পারেন যে আপনার যে শিক্ষার হারও, এটাও সামাজিক উপাদান দিতে পারেন। এটা শিক্ষার হার বাড়ছে। তো সাংস্কৃতিক প্রেক্ষাপট আপনার যে উপাদানগুলো কিভাবে আপনার এই সাংস্কৃতিক প্রেক্ষাপটে ইনফ্লুয়েন্স করছে।